দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 2:30টায় প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। পরে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট সহ কয়েকটি দলের সঙ্গেও সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় প্রথম দিনে সংস্কার নিয়ে সংলাপে অংশ নিতে যান বিএনপি, জামাতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও এবি পার্টির শীর্ষ নেতারা। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জনগণের আশা আকাঙ্ক্ষার কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। এনআইডি কার্ড অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং তা কতটুকু ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে না বললেও সংস্কারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলে জানান জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম, তবে যারা মানুষ খুন করেছেন, গুম করেছেন, লুণ্ঠন করেছেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, আয়নাগর তৈরি করেছেন, দিবারাত্র মানুষের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক, এটা আমরা দাবি করি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদ দেখতে চায় না দেশের মানুষ। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় এখন সবার প্রত্যাশা। দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন। যাদের দিয়ে ফ্যাসিস্ট সরকার অত্যাচার, নিপীড়ন চালিয়েছে, প্রশাসন থেকে তাদের সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নিতে হবে। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে এই কথা বলেন সার্জিস আলম। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় আহতদের সংখ্যা 197 জন, শহীদ হয়েছে 28 জন ও নিখোঁজ রয়েছেন 1 জন। এই তথ্য জানিয়েছে সংগঠন 24-এর গণ অভ্যুত্থানের উত্তরা। গণ অভ্যুত্থানের শহীদদের যথাযথ মর্যাদা ও আহতদের সুচিকিৎসা সহ যাবতীয় সহযোগিতা নিশ্চিতের লক্ষ্যে সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মুগ্ধর বড় ভাই মীর মানবুবুর রহমান স্নিগ্ধের হাতে শহীদ ও আহতদের তালিকা তুলে দেওয়া হয়। আমাদের উত্তরাতে আহত সংখ্যা আজকে যে লিস্ট পেয়েছি সেই অনুসারে আহত সংখ্যা 197 জন, শহীদ হয়েছেন 28 জন এবং নিখোঁজ হয়েছেন 1 জন।
দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগ নেতাদের বেশিরভাগই 5 থেকে 7 আগস্টের মধ্যে পালিয়েছেন। তবে এখন নতুন করে কারো পালানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে APBN মীর মুগ্ধর নামে করা একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনে নিহত প্রত্যেকে শহীদের মর্যাদা পাবেন। পুলিশ বাদী হয়ে মামলা করত, 10 জনের নাম দিত আর 50 জন দিয়ে দিত বেনামি। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এটার ক্ষেত্রে কিন্তু পুলিশের মতো যে জিনিসটা ওইটা এখন সাধারণ পাবলিক করতেছে। তারা 10 জনের নাম দেয়, 100 জনের করে দেয়। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমি অনেক আগেই বলছি, যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্য না, তারা ক্রিমিনাল। তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, এই দেশে সবার সম অধিকার রয়েছে, যার যার ধর্ম শেষে পালন করবে, এর জন্য যা যা দরকার করা হবে। প্রতি জেলায় পূজা মণ্ডপের নিরাপত্তা সেনাবাহিনী তৎপর থাকবে বলে জানান সেনাপ্রধান। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। ডিবি অফিসের মানুষ ন্যায় বিচার পাবে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নতুন ডিবি প্রধান বলেন, ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। ডিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে সাংবাদিকদের সাথে পরিচিতি এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো। তিনি জানান, ডিএমপির গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। এখন থেকে ডিবি অফিসে মানুষ ন্যায় বিচার পাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রেজাউল করিম। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান ডিবি প্রধান। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ন্যায় নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব, তাদেরকে কিভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। রেজাউল করিম মল্লিক আরও বলেন, এখন থেকে ডিবিকে শুধু অপরাধীরাই ভয় পাবে। যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করবেন, ন্যায়নীতি, পেশাদারিত্ব এবং সততার সাথে ভুক্তভোগী এবং অসহায়দের সহায়তা করার কথা জানান নতুন ডিবি প্রধান। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ডিবি জানায়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার রিমান্ড চেয়ে আবুল কালাম আজাদকে আদালতে সোপর্দ করা হয়।
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় শেরপুরে 3 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিতে সীমান্তবর্তী ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে মহারশী, চিল্লাখালী ও ভোগাই নদীর বাঁধের 7 স্থান ভেঙে উপজেলা সদর ও নালিতাবাড়ী পৌর এলাকা সহ শ্রীবর্দীর অসংখ্য গ্রাম ডুবে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার 19টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধোবাউড়ার নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে 7টি ইউনিয়নের প্রায় 20,000 বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি বাগান ও মাছের খামার সহ কৃষকের রোপণকৃত আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই, ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, রান্না বাড়া করতে পারি না, খাওয়া দাওয়া নাই। এদিকে হালুয়াঘাট উপজেলার 12টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল, সবজি বাগান ও মাছের খামার সহ বিস্তীর্ণ মাঠ। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষকে। খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুরের বেশ কিছু অংশে। এতে শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার কমপক্ষে 113টি গ্রাম ও ময়মনসিংহের ধোবাউড়ার 50টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু করে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর 2টি বেড়িবাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর 2টি বাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। শেরপুর জেলার 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3 উপজেলার অসংখ্য মাছের ঘের ভেসে গেছে। রাকিব হাসান, মাইটিভি। গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই ধারা 11 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কের সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছুটির দিনেও সৃষ্টি হয় যানজট। জলাবদ্ধতার এই ভোগান্তি থেকে মুক্তি চান নগরবাসী। নুসরাত শারমিনের আরও একটি রিপোর্ট। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হওয়ায় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ধানমন্ডি, পল্টন, মালিবাগ, রাজারবাগ, নিউ মার্কেট, মিরপুর সহ বিভিন্ন এলাকার সড়কগুলো তলিয়ে যায় পানিতে। ড্রেনগুলো পরিষ্কার করা না ঠিকমতো, পানি কারণে পচা পানি, হাঁটতে পারি না। সাপ্তাহিক ছুটির দিন হলেও জলাবদ্ধতার কারণে রাজধানীর কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিবহন সংকটে গন্তব্যে পৌঁছতে ভোগান্তিতে পড়তে হয়েছে বেসরকারি অফিসে কর্মরতদের। বারান্দা পর্যন্ত পানিতে একেবারে ভরপুর হয়ে গেছে। পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, ওদের হলো আপনার কাকরাইল মোড়, বিজয়নগর, এগুলো পানি বন্ধ হয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করা হয়েছে পূর্বাভাসে। নুসরাত শারমিন, মাইটিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যেসব শ্রমিক রয়েছে তাদের জন্য আগামী 2 সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে প্রবাসী ভবনে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের MOC স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান। সিন্ডিকেটের মাধ্যমেই নয়, মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুট এজেন্সি ওপেন করে দেওয়া হবে বলে জানান আসিফ নজরুল। জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য, সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য।
বাংলাদেশের পুরো গভর্নেন্সের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রয়োজন জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সন্ধ্যায় 11তম ICSB জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বলেন, বিগত দিনে অর্থের অনেক অপচয় হয়েছে, নিয়মের বাইরে সুবিধা নেয়ার মতো ঘটনাও ঘটেছে বিভিন্ন খাতে, যা নিয়ে বর্তমান সরকার চিন্তিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাইভেট সেক্টরই বেশি, তাই কোম্পানির উপর আস্থা না থাকলে বাইরের বিনিয়োগ বা দেশীয় বিনিয়োগ ফলপ্রসূ হবে না উল্লেখ করে সব হিসাব ঠিক রাখতে ICSBর ভূমিকা রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আমরা দেখেছি অনেক অর্থের অপচয় হয়েছে, জবাবদিহিতা নাই, এবং এই জবাবদিহিতার ঊর্ধ্বে অনেকে অনেক কিছু করেছেন। সেখানে কিন্তু আপনাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি বাংলাদেশ জাতীয় হিসাবে রোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের রোল তো শুধু কোম্পানির সেক্রেটারি বলে শুধু রিপোর্ট প্রিপেয়ার করা, 21 দিন আগে অডিট রিপোর্ট পাঠানো, এগুলো ইনশিওর করা ছাড়াও এই কতগুলো রুটিন কাজ আপনাদের। কিন্তু এর বাইরে কিন্তু টু ইনশিওর, মানে আপনারা নিজেরা ইনশিওর করবেন না, কিন্তু আপনি সহায়তা করবেন বোর্ড অফ ডিরেক্টরসদের বা যারা ম্যানেজমেন্ট আছে তাদের, হিসাব কিতাব যেন সবসময় ঠিক থাকে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে উপস্থিত হন হাজারো আলেম ওলামা। সিরাত মাহফিল উপলক্ষে সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। মাহফিলে দেশ বরেণ্য আলেমদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লা শাহে জামি মসজিদের খতিব আওলাদে রাসূল আনোয়ার হোসেন তাহের আল জাবির আল মাদানী। চার দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণের আগুন লাগার ঘটনা ঘটেছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় 47 জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়, তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। এদিকে উপরের অংশে আগুন লাগলেও ভেতরের দিকে ছড়ায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। হঠাৎ বিকট আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ বিস্ফোরণের পর জলে 2 ঘন্টা। শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় 3 জন নিহতের 4 দিনের মাথায় বাংলার সৌরভে আগুনের ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে থাকা 48 জন ক্রুর মাঝে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন একাধিক নাবিক। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, BCGT প্রমত্ত উদ্ধারকারী টাগবোট উদ্ধার অভিযান চালায়। অংশ নেয় নৌবাহিনীর 4টি টাগবোটও। একে একে 48 নাবিকের মধ্যে 46 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় সাদেক নামে এক নাবিকের মরদেহ। বিস্ফোরণ তো সবাই কেঁপে উঠছে, আমরা অনেক করছিলাম হয়তো ধাক্কা টাকা লাগছে কোথাও, কিন্তু যে আগুন করে বলতেছিল সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। ধারাম করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই, দেখি এসপোর্টের 3-4টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি, প্রচুর আগুনের ফুলকি, ওই তেলের ট্যাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে। যেটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের মতো ইয়ে হয়েছে, আগুনটা ছড়াই গেছে বা আগুনের ফুলকিগুলো জ্বলতেছে। তখন আর দেখতে জানি যে কোথায় হয়েছে, কী হয়েছে বাড়ি। তখন আমরা সবাই আমাদের সেফটি ইকুইপমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আফটে চলে আসছে একদম। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলেও তা ভিতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। তেলের জাহাজের যে মেইন ট্যাঙ্ক সেখানে আগুন লাগেনি। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটার কন্ডিশন ভালো। গত 30 তারিখ যে ঘটনাটি ঘটেছিল বাংলার জ্যোতি, সেটি তদন্ত কমিশন হয়েছে অনেকগুলোই, এবং এর মধ্যে একটি তদন্ত কমিশনের রিপোর্ট আমরা দেখেছি। এই ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয়, কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক, মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়।
SM আরিফ, মাই টিভি। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর A.K.M বদরুদ্দৌজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এরপর বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বাইতুল আতিকে জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ মর্গে রাখা হয়। আগামীকাল সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগরে নেওয়া হবে। সেখানে সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হবে।